আসসালামু আলাইকুম। মার্কেট ওয়াচ এলটিভির নিয়মিত অনুষ্ঠান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সাথে থাকবো আহমেদ রশিদ লালী। আর আলোচনার বিষয় আমরা যেটা আজকে করেছি সেটা হলো মার্কেট সম্বন্ধে আলোচনা করব, তার সাথে কিছু গভর্নেন্স সম্বন্ধেও আলোচনা করতে চাই। এই সকল বিষয় আমরা আলোচনা করব। আশা করি আলোচনা খুব ইন্টারেস্টিং হবে, আপনারা শুনবেন। এবং আলোচক হিসাবে আজকে আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এসছেন জনাব ফোরকান উদ্দিন, এফসিএ, পুঁজিবাজার বিশ্লেষক, খুব সুবক্তা, সুন্দর বলেন, খুব ওনাকে অনেকে শুনতে পছন্দ করেন। তার সাথে আরেকজন খুব সুবক্তা আছেন আনিসুর রহমান, পুঁজিবাজার বিশ্লেষক, উনিও এফসিএ। আজকে আমরা ভাগ্যক্রমে দুজনকেই এফসিএ পেয়েছি। আমরা দর্শক মণ্ডলী আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথমেই জানতে চাইব ফোরকান ভাই আপনার কাছে যে আপনি যেমনটা জানেন যে বাজার এই মুহূর্তে যে অবস্থায় চলছে, সবাই বলছে যে বাজার খুব ভালো একটা অবস্থানে অবস্থিত। আমি যদি আরেকটু বলি যে আপনি যদি পিডব্লিউসি রিপোর্টে যদি দেখেন, সেখানে বলা হচ্ছে যে 2030 সালে 28তম বৃহত্তম ইকোনমি হবে পৃথিবীর বাংলাদেশ, 2050 সালে হবে 23তম পৃথিবীর ইকোনমি। এই জিনিসটা যদি আমরা সামনে রাখি, তাহলে বাংলাদেশের যে গ্রোথ 7% প্লাস আশেপাশে ঘুরছে, এই বিষয়গুলো যদি আমরা কনসিডার করি, পুঁজিবাজার কি সঠিক পথে চালিত হচ্ছে? আমরা কি, এবং তার সাথে একটু যোগ করি, আমাদের মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে 2019 সালে আমরা একটা শক্তিশালী পুঁজিবাজার, আমরা একটা অ্যাকাউন্টেবল পুঁজিবাজার দেখতে পাবো। পুঁজিবাজারের গ্রোথ অনেক বাকি আছে এখন। এই সকল বিষয় যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আজকের যে গতিপথে চালিত হচ্ছে পুঁজিবাজার, সেইটা কি সঠিকভাবে আছে নাকি আরও বেটার হওয়া উচিত? ওকে, আমি যদি আপনার কোশ্চেনটাকে অ্যাড্রেস করি, তাহলে আমরা প্রথমেই কিছু জায়গা নিয়ে আসবো যারা স্টেক হোল্ডার এই বাজারের। প্রথমেই আসছে রেগুলেটর, দ্বিতীয়ত আসছে ইনভেস্টর, তৃতীয়ত আসছে ইনস্টিটিউশনস অলদো তারা স্টেক হোল্ডার্স, চতুর্থত আসছে মিউচুয়াল ফান্ড, অ্যান্ড ফাইনালি বাংলাদেশ ব্যাংক অ্যান্ড এনবিআর। এই 6টা জায়গার যথেষ্ট পরিমাণের প্রভাব কিন্তু বাজারের উপরে আছে। তাহলে কোন জায়গা কিভাবে কাজ করছে? যদি আমরা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কথা ধরি, তাহলে ওই 2030কে সামনে রেখে বা ভিশন 21কে তারা সামনে রেখে যেইভাবে কাজ করা দরকার, তার অনেকটুকুই তারা চেষ্টা করছে। হয়তো কোনো কিছুই 100% করা সম্ভব না, কিন্তু অনেকটুকুই তারা চেষ্টা করছে। আচ্ছা, এই গেল রেগুলেটরের দিক থেকে। বাট স্টিল রেগুলেশনের অনেকগুলো জায়গা আছে যেখানে আপনার এখনও প্রচুর পরিমাণে কারেকশনের সুযোগ আছে। সেটা তো একদিনে আর হবে না, হয়তো আস্তে 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 হবে। দ্বিতীয়ত আসছে ইনভেস্টার্স। এখন যেখানে 28তম ইকোনমির কথা আমরা 2030 সালে চিন্তা করছি, আর আজকে হইলো 2017 সাল, মাঝখানে আছে আমার কাছে 13 বছর। এই আজকে আমি যততম ইকোনমি, তাকে যদি 13 দিয়ে ভাগ দিই, তাহলে কতটা মাল্টিপ্লাই করে আমাকে আগাইতে হবে, সেই জায়গাটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমি আউটরাইট বলে দিব নো। পুঁজিবাজার যেই লেভেলে করার কথা, গতি পাওয়ার কথা, সেই লেভেলে গতিটা এখনও পায় নাই। তবে সে তার স্টার্টআপটা নিয়েছে, এখন তাকে যদি ঠিকমতো মোবিল গ্রিজ দেওয়া যায়, তাইলে হয়তো সে মুভ করবে। আচ্ছা, এই যে কথাটা বললাম, যদি ফুয়েল তাকে দেওয়া যায়, তাহলে এই ফুয়েল কে দিবে? এই ফুয়েল দিতে হবে স্পেশালি রেগুলেটর, তো রেগুলেট করবে। এই ফুয়েলের জন্য যে ফ্যাসিলিটিটা তৈরি করতে হবে, সেই ফ্যাসিলিটি তৈরি করার সবচাইতে বড় নিয়ামক হিসাবে কাজ করবে এনবিআর। তার চাইতে পরপরই যারা কাজ করবে বাংলাদেশ ব্যাংক। বিকজ বাংলাদেশ ব্যাংক এখানে কেন জড়ায় গেছে? বাংলাদেশ ব্যাংক জড়ায় গেছে পৃথিবীর অন্য অন্য দেশে এই যে ন্যাশনালাইজ বা আপনার যেসব কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, তারা হয়তো ঠিক এই পরিমাণে এক্সপোজার নিয়ে আসে কি না আমি এটা খুব ভালো করে জানি না। তো আমাদের এখানে অলরেডি একটা এক্সপোজার তাদের হয়ে গেছে। আর যখনই এটাকে আমরা সুপার কন্ট্রোল করতে যাচ্ছি, একটা যদি তাকে টাইম কন্ট্রোল না দিয়ে, তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বাজারে ঝামেলা হচ্ছে। এখন এই কন্ট্রোলটা যে দরকার নাই তাও কিন্তু না, কিন্তু প্রশ্ন হলো যেটাকে আমি একবার ছেড়ে দিয়েছি, তাকে যদি চট করে টানতে যাই, তখন কিন্তু অসুবিধা হয়ে যায় ডেফিনেটলি। এখন যেমন উইকলি রিপোর্টের কথা যেটা আমরা দেখি, মান্থলি রিপোর্টের কথা যেটা আমরা দেখি, এই জায়গাগুলো দরকার আছে, নাই আমি সেটা বলছি না, কিন্তু এগুলি ওভারনাইট যখন আমরা করতে যাচ্ছি, তখন বাজারে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে, কারণ তারা বড় ইনভেস্টার, সেভাবে বিনিয়োগকারী আমি এখনও বাজারে তৈরি করতে পারি নাই।
আচ্ছা, এখন আসেন আমার এইগুলো বাংলাদেশ ব্যাংকের ইস্যু। এখন আসেন এনবিআর। এনবিআরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোন জায়গাটায়, সেটা হলো সে যখন বাজেটটা প্রণয়ন করে তখন প্রায় দেখা যায়, শুধু গত বছর বাজেট ছাড়া এর আগে অন্যান্য বছরের বাজেটগুলোকে যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে মোটামুটি প্রত্যেক বছরই দেখবেন যে পুঁজিবাজার নিয়ে কোনো না কোনো কথা না বলতে তারা ছাড়ে না। হাইদার নেগেটিভ বলে, বেশিরভাগ সময় আমি দেখছি নেগেটিভ বলে, কিন্তু পজিটিভও মাঝে মধ্যে বলে। কিন্তু প্রশ্ন হলো, যদি ইকোনমিটাকে আমি ভাইব্রেন্ট দেখতে চাই, তাইলে আমার এই বাজারের আসলে কোনো বিকল্প নাই। কারণ ডেট বেজ ইকোনমি, যেটা আমি ডেট বেজ ইকোনমি বলছি, নট দ্যাট যে ইকোনমি ডেট বেজ তৈরি হচ্ছে তা না। ইটস আ মার্কেট, যে বিজনেসগুলো ডেট বেজ বিজনেস, তার চাইতে ডেফিনেটলি ইকুইটি বেস বিজনেসে সরকারের লাভ বেশি, যেটা আমি গত অনুষ্ঠানে বলার চেষ্টা করেছি। তো ইকুইটি বেস বিজনেসটাকে যত বেশি গিয়ার আপ করা যাবে, তত বেশি গভর্নমেন্টের যে রূপকল্প সামনে আছে সেটাকে ফাইন্যান্স করার জন্য সুবিধা হবে। আর তার সাথে দরকার হবে গভর্নেন্সের, সেটা সরকারেও দরকার হবে, সেটা ইন্টারনালি কোম্পানিগুলোতেও দরকার হবে। এই জায়গাগুলোকে যদি আমরা সিনক্রোনাইজ করতে পারি, তাইলে দেখবেন আপনি বাজার কিন্তু যে গতিটা 2030-কে চিন্তা করে আমরা আজকে করছি, সেখানে কিন্তু আমরা পৌঁছতে পারবো এই বাজারকে স্পেসিফিক নিয়ে। এখন এই জায়গাটায় আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই বাজার নিয়ে পজিটিভ বলেছেন, মাননীয় অর্থমন্ত্রী বারবারই বলার চেষ্টা করছেন যে 2030 যুগে যদি আমরা পৌঁছতে যাই তাহলে এই বাজারের ডেপথ দরকার আছে। কিন্তু প্রশ্ন হলো, সেইভাবে বাজারকে ফুয়েলিং করতে হবে। ইট ডাজ নট মিন এটা বাবল করতে হবে, নো। এখন কি হচ্ছে দেখেন, আমার ইনভেস্টারের এডুকেশন তৈরি হচ্ছে। কোশ্চেন হলো, ইনভেস্টারের এডুকেশনের সাথে সাথে বাজারের যে ফুয়েল দরকার, আই মিন ফরেনাররা যে ইনভেস্টমেন্ট করা, এখন আজকে যে ফরেন ইনভেস্টমেন্ট যতটুকু বেড়েছে আমরা দেখেছি যে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বাড়ছে। এই ফরেন ইনভেস্টমেন্ট বাড়া যেমনি সুখকর, তেমনি পুরোপুরি সুখকরও কিন্তু নয়। কারণ হলো আলটিমেটলি আমার দেশের টাকা কিন্তু বেড়েছে। সেকেন্ডারি মার্কেটে যত বেশি ফরেনার আসবে, তার চাইতে যদি আইপিও মার্কেটে যদি ফরেনার বেশি আসে, সেটাই আমার দেশের জন্য লাভ বেশি। বাট ডাজ মিন আইপিও মার্কেট তখনই ভাইব্রেন্ট হবে যখনই সেকেন্ডারি মার্কেট ভাইব্রেন্ট থাকবে। সুতরাং দুই জায়গায় কিন্তু ফরেনারদের আমাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। এই জায়গাগুলোকে যদি আমরা একসাথে করতে পারি, তখনই দেখা যাবে যে বাজারটা ভালোর দিকে যাচ্ছে। সুন্দর বিশ্লেষণ ফোরকান ভাই, সুন্দর বিশ্লেষণ করেছেন। আনিস ভাই, আমি একটু আপনার কাছে এই একই প্রশ্ন আপনার কাছে শুনতে চাই। আমি একটু অ্যাড করতে চাই। ফোরকান সুন্দরভাবে বলেছে। তো ওখানে আমাদের যে ফোরকান যেগুলো যাদেরকে নিয়ে কথাটা বললো, একটা পয়েন্ট, একটা এলিমেন্টকে ছাড়া পড়ছে, সেটা হলো আমাদের মিডিয়া। মিডিয়াও কিন্তু আমাদের মার্কেটের জন্য একটা বড় ভূমিকা পালন করে থাকে। সেই মিডিয়াটাকে ছেড়ে দিয়েছে, কারণ আমাদের যতগুলো স্টেক হোল্ডার আছে, মিডিয়াও কিন্তু আমাদের এই মার্কেটের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন এটা হলো যে আমি ফোরকানের সাথে অ্যাড করে এইটুকু এভাবে বিশ্লেষণ করতে চাই, আমাদের মার্কেটে এখন বর্তমান অবস্থাটা কি। আমি মার্কেটে দেখতেছি আমার 3,80,000 crore টাকা আমার মার্কেট ক্যাপিটালাইজেশন। এই মার্কেট ক্যাপিটালাইজেশন মিনস হলো 3,80,000 crore টাকা নিয়ে আমি একটা বিজনেস সাজিয়েছি। এখন এই বিজনেসে আমার টার্নওভার কত হওয়া উচিত? আমি যদি 1% টার্নওভার, আমি যদি 1% ক্যালকুলেট করি যে 1% টার্নওভার আমার হবে, তাহলে কিন্তু আমার টার্নওভার হওয়া উচিত 3,800 crore টাকা। আমি 2% যদি টার্নওভার আমি ক্যালকুলেট করি, তাহলে আমার 7,600 crore টাকা টার্নওভার হওয়া উচিত। আমার টার্নওভারটা এখন কোথায় আছে? 800-900 কোটি টাকা। আমি যদি এই দৃষ্টিকোণে চিন্তা করি, তাহলে আমার টার্নওভার অত্যন্ত এখনও খুব নিম্ন পর্যায়ে রয়েছে। এইবার আসেন আমাদের এই আশেপাশের যে ইকোনমিগুলোর দিকে যদি তাকাই, আমি এখনও আজকেও আমি এবার ফেব্রুয়ারি মাসের মার্কেট রিভিউটা আমি একটু দেখে আসছি। তাতে দেখলাম আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন হলো 40 বিলিয়নের নিচে। আপনি বম্বে স্টক এক্সচেঞ্জ হলো 1,700 crore টাকা বিলিয়ন US ডলার। সিঙ্গাপুরে দেখলাম আমি, সিঙ্গাপুরে 680 বিলিয়ন US ডলার। হংকং দেখতেছি 3,600 আপনার বিলিয়ন US ডলার। এইভাবে অনেকগুলো আমি দেখতেছি। ইভেন তাদের টার্নওভারগুলো যদি একটু ডেইলি টার্নওভারগুলো যদি একটু ক্যালকুলেট করা হয়, তার তুলনায় আমাদের টার্নওভারটা অত্যন্ত এখনও নিম্ন পর্যায়ে রয়েছে। এখন প্রশ্ন হলো 2030-তে 2030 সালে যে আমরা যে পর্যায়ে যেতে চাচ্ছি, সেটা অ্যাচিভ করতে গেলে তাহলে আমাদেরকে কি করতে হবে, কিভাবে আমাদেরকে এগোতে হবে। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সবাই তো ভালো চাই, ভালোটা আমি অ্যাচিভ করব কিভাবে?
তো অ্যাচিভ করতে গেলে তো আমাকে ওইভাবে ইনপুটটা দিতে হবে, আবার আমাকে ওইভাবে তৈরি হতে হবে। আনফর্চুনেটলি আমি দেখেছি যে আমরা সবাই ভালো কথা বলতেছি, কিন্তু যে ভালো কথা বলে এবং যে আমাদের রেজাল্টটা দরকার সেই রেজাল্টে আমরা কিন্তু যেতে পারতেছি না। আমি ইট ডাজ নট মিন, আমি এটা বলতেছি না যে আমরা উন্নতি করতেছি না, ডেফিনেটলি আমরা উন্নতি করতেছি, ডেফিনেটলি আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু যে যে গতিতে আমাদের এগিয়ে যাওয়া দরকার সেই গতিতে আমরা যেতে পারতেছি না। আরেকটা জিনিস আমি দেখতেছি যে আমাদের মার্কেট যখনই একটু সামনের দিকে এগিয়ে যেতে চায় তখনই বিভিন্ন স্টেক হোল্ডার, রেগুলেটরি বডি এবং প্লাস সরকার বা মিডিয়া কিছু কিছু নেগেটিভ ইস্যু সামনে চলে আসে। সেই নেগেটিভ ইস্যুগুলোকে মার্কেটকে আবার তার মার্কেটকে থামিয়ে দেয় বা মার্কেটের গতি আবার নেগেটিভ দিকে টার্ন করে। তা আমি আশা করব, আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, সরকারে যারা রয়েছেন তারা খুব গুরুত্বপূর্ণ পজিশন নিয়ে আসেন। ওনাদের মুখ থেকে যদি একটা পজিটিভ স্পিচ আসে, ওনার মানে মার্কেটকে এগিয়ে নেওয়ার জন্য বা ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা প্রয়োজন ওটা যদি আসে তাহলে ওয়েল অ্যান্ড গুড। কিন্তু নেগেটিভ কোনো একটা স্পিচ আসলেই, নেগেটিভ কোনো অ্যাক্টিভিটিস আসলেই সেনসিটিভ মার্কেট বাংলাদেশে মানে ইমপ্যাক্ট খুব বেশি হয় এবং এটাকে এটাকে গুছিয়ে উঠতে আবার অনেক সময় লেগে যায়। এই যে আমরা মার্কেটটা কিন্তু একটা গতিতে স্টার্ট করেছিল। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক যখন কি বলে মনিটারি পলিসিটা তার ডিক্লেয়ার করলো, গভর্নর সাহেব একটা স্পিচ দিয়ে ফেললেন, একটা প্রশ্নের উত্তরে উনি একটা প্রশ্নের উত্তরটা উনি দিয়ে ফেলেছেন, তার ইম্প্যাক্ট কিন্তু 118 পয়েন্ট কমে গেল না। খুব সঠিক পয়েন্টসগুলো যেগুলো আপনি রেস করলেন সে সঠিক পয়েন্টই রেস করেছেন। আমাদের যে ভলিউমটা ইনফ্যাক্ট বাজার উঠানামা করবে, বাজারের গতিতে বাজার চলবে, কারেকশন হবে, প্রফিট টেকিং হবে, সবই হবে, কিন্তু মূল জিনিসটা যেটা ভলিউমের কথা আপনি বললেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আমি মনে করি যে আমরা আস্তে আস্তে পিক করছি, আপনি যেটা বললেন সঠিকভাবেই, যে আমরা আস্তে আস্তে যাচ্ছি, যে গতিতে যাওয়া উচিত সেই গতি হয়তো না পেলেও আমরা কিছুটা টেক অফ পর্যায়ে আছি। এবং আমি একটু অ্যাড করি, প্লিজ এখানে একটু অ্যাড করি, আপনি সঠিকভাবে বলেছেন। এখন যে সিস্টেমটা আছে ইদানিংকালে খেয়াল করবেন, আমি একটু খেয়াল করতেছি যেটা যে কোনো ইনস্ট্রুমেন্ট একটু পিক করেছে আবার কারেকশন হচ্ছে, সেট হচ্ছে, আবার সেক্টর ওয়াইজও চেঞ্জ হচ্ছে। আপনি দেখেন ব্যাংকিং সেক্টরটা আমাদের খুব নাজুক অবস্থার মধ্যে ছিল। ফরচুনেটলি আমার 1.5-2 মাস আগে আমি এখানে একটা বক্তব্য দিয়েছিলাম, তারপরে থেকে ব্যাংকিং সেক্টর কিন্তু পজিটিভ একটা আমি দেখেছি যে পজিটিভ টার্ন গেল। এখন দেখেন ব্যাংকিং সেক্টরে ক্যাপিটালের 40% কিন্তু আমি একটা অ্যানালাইসিস করে দেখেছি, আমাদের ক্যাপিটাল যা আছে, ক্যাপিটালাইজেশন নয় ক্যাপিটাল, তার 40% কিন্তু ব্যাংকিং সেক্টর, কিন্তু ওর মার্কেট ক্যাপিটালাইজেশন আছে তো মাত্র 18%। তার মানে প্রপোর্শনেটলি যদি 40% অ্যাচিভ করতো 40%, তাহলে কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনটা কত দূর যেতে পারতো। কিন্তু আমি আবারও ফিরে আসবো আপনার কাছে। যে জিনিসটা ব্রেকের আগে 2-3 মিনিট আছে, ছোট্ট করে আপনি বলবেন, তারপরে আপনিও বলবেন, সেটা হলো যে তিতাস গ্যাস এক সময় বাজার যখন একটা গতি ফিরে পাওয়ার পর্যায়ে ছিল তখন তিতাস গ্যাস একটা অঘটন ঘটিয়ে বাজারটাকে একটা স্লো করে দিয়েছিল। এই যাত্রায় আমরা দেখলাম কয়েকদিন আগে যে ব্যাংকিং সেক্টর অনেক নিচে পড়েছিল, অনেকই নিচে পড়েছিল, যেটা আনিস ভাই সঠিকভাবে বললেন যে 40% সেখানে টোটাল ক্যাপিটালাইজেশন যদি আমি ধরি তাহলে মাত্র 18% ক্যাপ। তো এই পর্যায়ে ব্যাংকিং সেক্টর চলে আসছে। হঠাৎ করে যখনই ব্যাংকিং সেক্টর একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করলো, ইসলামী ব্যাংক এমন একটা দিল যেখানে এসে ব্যাংকিং সেক্টর আবার ধাপ করে একটা ডিপ্রেশনে চলে গেল। এই জিনিসটা বিনিয়োগকারীদের খুব একটা প্রশ্ন যে 2 টাকা 78 পয়সা যেখানে ইপিএস সেখানে মাত্র 10% কেন?
এটা খুবই দুর্ভাগ্যজনক। মুশকিলটা হলো কি জানেন, এটা আমি যদি চোখ বন্ধ করে চিন্তা করি তাহলে আমি কোনো লজিকই দেখি না এই ডিসবার্সমেন্টের ইসলামী ব্যাংকের এটা কোনো লজিকই আমি অ্যাপারেন্টলি দেখি না। এখন কোশ্চেন হলো, এখানে সবচেয়ে বড় কোশ্চেন এসে যায় কোন জায়গায় দেখেন, ব্যাংকটা কিন্তু রিস্ট্রাকচারিং হয়েছে ইন টার্মস অফ বোর্ড। সরকারের বেশ কিছু হস্তক্ষেপও এখানে কম বেশি হয়তোবা ছিল। প্রশ্ন হলো তাহলে কিন্তু এখন ম্যানেজমেন্টে যারা আছেন, আমি যদি জিনিসটাকে একটু বাঁকাভাবে চিন্তা করি তাহলে কি হচ্ছে, এই ম্যানেজমেন্ট এই ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের কারণে ইসলামী ব্যাংকের ইতিহাসে বোধহয় সবচাইতে সর্বনিম্ন ডিভিডেন্ড মোটামুটি বেশ কিছুদিনের মধ্যে। ইসলামী ব্যাংক লিস্টেড হবার পরে প্রথম ডিভিডেন্ড 10% ছিল, 10% ছিল, তারপরের থেকে কিন্তু তারা গ্রোথটা কিন্তু এবং গতবারও 20% ক্যাশ দিয়েছিল। তাহলে এই যে ম্যানেজমেন্ট রিস্ট্রাকচারিং এর মধ্য দিয়ে যেটাকে আমরা ব্যাংকটাকে বাঁচানোর চেষ্টা করেছি, আদৌ কি আমরা জনমনে সেই স্বস্তিটা তৈরি করতে পেরেছি এই ডিভিডেন্ড ডিক্লারেশনের মধ্য দিয়ে? পারিনি। তো তাতে করে কি হলো, যেইটাকে রিস্ট্রাকচারিং করে আমরা জনমনে স্বস্তি তৈরি করার চেষ্টা করেছি, সেখানে বর্তমান ইসলামী ব্যাংকের যারা ম্যানেজমেন্ট তারা এই স্বস্তিটাকে নষ্ট করে দিয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং এর কারণে দেখা যাচ্ছে যে পুরো ব্যাংকিং সেক্টরে যেমন একটা ধস বলবো না, ব্যাংকিং সেক্টরে যে নেগেটিভ প্রতিক্রিয়া পড়লো, তার সাথে সাথে আমি বলবো এই রিস্ট্রাকচারিং এর উপরেও কিন্তু একটা নেগেটিভ প্রতিক্রিয়া পড়েছে। বিশ্বাসটা কিন্তু আঘাত করেছে এবং অনেককেই বলতে শোনা যায় তাহলে রিস্ট্রাকচারিং করে লাভ কি হলো, যেমন ছিল তেমনই তো ভালো ছিল। তাহলে এই যে কোশ্চেনগুলো তৈরি হলো আজকে ইসলামী ব্যাংকে নিয়ে, আমার মনে হয় এই জায়গাটাকে বর্তমান যারা ম্যানেজমেন্টে আছেন, যেটা যেহেতু আপনার একটা পাবলিকলি ট্রেডেড কোম্পানি, সো এর কিন্তু অনেক ভূমিকা। আমরা ফার্স্ট কোয়ার্টারে তারা কি করব, কি বিজনেস হয়েছে আমরা জানি না, তবে তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। কারণ ইটস এ চ্যালেঞ্জ টু দি গভর্নমেন্ট, ইটস এ চ্যালেঞ্জ টু দি প্রেজেন্ট ম্যানেজমেন্ট অফ দি ব্যাংক। এই ব্যাংকটা কিন্তু ইন আদার ওয়ার্ডস কিন্তু এখন এই বাজারটাকে, ব্যাংকিং সেক্টরের যে জায়গাটাকে, এটাকে লিড করার ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সেটা নেগেটিভ লিড। কারেক্ট। আমি একটু আপনার কাছে আনিস ভাই যেতে চাই, এই প্রশ্নের উত্তরে যদি কিছু বলবেন, আর তা না হলে আমি একটু প্রশ্ন করছি যে ওভারঅল ব্যাংকিং সেক্টরটা কিন্তু অনেক নিচে পড়ে আছে এখনো, যদিও খানিক উঠেছে। ওভারঅল ব্যাংকিং সেক্টরের কথা বলছি আমি, ইসলামী ব্যাংক শুধু না। এই ব্যাংকগুলোকে আপনি ভবিষ্যতে কি রকম দেখতে পাচ্ছেন, যে সামনের দিনগুলোতে ব্যাংকের পারফরমেন্স বলেন এবং আদার যে অ্যাক্টিভিটি, সেখানে আপনি কেমন ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন? আমি এটার অ্যান্সারটা এইভাবে দিয়ে দেই। ফার্স্ট হলো, ব্যাংকের পারফরমেন্স ডিপেন্ড করতেছে ইকোনমিক পারফরমেন্সের উপরে। বাট তার সাথে আমি একমত হই, আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, ডিভিডেন্ড পলিসি নিয়ে। আমি যে জিনিসটা দেখেছি, আনফর্চুনেটলি একটা কোম্পানি, আমি কোনো পার্টিকুলার কোম্পানির কথা বলতেছি না, একটা কোম্পানি যদি আর্নিং করে থাকে 2 টাকা 2 টাকা, সে যদি ডিসবার্সমেন্ট করে থাকে 3 টাকা 30% আনডিজারেবল, আমি এটাকে মেনে নিতে পারি না। নিশ্চয়ই তাহলে ইনমোটিভ আছে। আমি আর্ন করলাম 2 টাকা, আমি এখানে আর্ন করলাম 2 টাকা, আমার আর্নিং পারছি 2 টাকা, আমি 30% 3 টাকা ডিভিডেন্ড কেন দেব? অবশ্যই এটা ইনমোটিভ রয়েছে। সিমিলারলি যদি কোনো কোম্পানি আর্নিং করে থাকে 4 টাকা, তার রিজনেবল ডিসবার্সমেন্ট তাকে করতে হবে 2.5 টাকা থেকে 3 টাকা, একটা ডিসবার্সমেন্ট তাকে হওয়া উচিত। প্রতিটি কোম্পানির মার্কেটকে সাস্টেইনেবল করতে হলে আমাদের ইস্যুয়ার কোম্পানিগুলোরও একটা দায়িত্ব রয়েছে। তাদেরকে আর্নিংয়ের উপর বেসিস করে তার ডিভিডেন্ড পলিসিটা হওয়া উচিত, যাতে লং টার্ম সাস্টেইন করে। মার্কেট তো আমার একদিনের জন্য না, মার্কেট তো আমাকে টিকিয়ে রাখতে হবে। মার্কেট যদি টিকিয়ে রাখতে পারি, ইকোনমি যদি আমার ভাইব্রেন্ট হয়, তাহলে মার্কেট যদি আমার ভাইব্রেন্ট হয়, তাহলে এই মার্কেট থেকে কিন্তু বিজনেস এবং ইকোনমিকে এক্সপান্ড করার একটা সুযোগ আসবে। অর্থাৎ এটাতে প্রতিটি স্টেক হোল্ডারের আমাদের দায়িত্ব রয়েছে। ইনভেস্টর, ইস্যুয়ার কোম্পানি, রেগুলেটর, আপনার বাংলাদেশ ব্যাংক, এনবিআর, প্রত্যেকের দায়িত্ব, মিডিয়া, সকলের দায়িত্ব রয়েছে। এই ক্ষেত্রে ইস্যুয়ার কোম্পানিগুলো ডিভিডেন্ড পে আউটটা অবশ্যই এটা যুক্তিসঙ্গত কিনা, ডিভিডেন্ড পলিসিটা তো যুক্তিসঙ্গত কিনা। একবার ডিভিডেন্ড খুব
হাই ডিভিডেন্ড দিয়ে দিলাম, তারপরের বছর আমি মানে আনরিজনেবলি একটা ডিভিডেন্ড কম দিলাম, আবার নেগেটিভ করে দিলাম, সেইখানেই প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেইখানেই আমাদের মার্কেটকে নষ্ট করে দেয়, মার্কেটে নষ্ট করে দেয়। এই জিনিসটা আমি সন্তুষ্ট সকলের প্রতি আমার আবেদন যেন এই জিনিসটা ডিভিডেন্ড পে আউটটা সাস্টেনেবল হয়। রাইট, থ্যাংক ইউ। ফোরকান ভাই, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আমরা গত অনুষ্ঠানেও আমরা আলোচনা করেছিলাম গভর্নেন্সের বিষয়, আমরা আবারও একটু টাচ করতে চাই গভর্নেন্সের বিষয়। সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের এই যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনি বলেছেন সুপার রেগুলেশন কিংবা ইত্যাদি আমাদের আলোচনায় প্রথম পর্বে, সেটা হলো বাংলাদেশ ব্যাংক এখান থেকে, যদিও ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা প্রতিনিধি দল গভর্নর সাহেবের সাথে দেখা করেছেন এবং উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে এইগুলো আমি দেখে এগুলোকে ঠিক করে দিচ্ছি, বাট এই জিনিসটা বাজারের জন্য কতখানি ক্ষতিকারক এই বিষয়টা ওনাদের উপলব্ধির মধ্যেই নাই। ওনারা যখন ফোন তুলে বলেন যে সেল করেন কিংবা ওনাদের যে এক্সপোজারের যে পলিসিটা, এই পলিসি আদৌ কোনো পলিসি লিখিত আছে কি না, কিংবা এই ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের মধ্যে কোন কোন আইটেম ইনক্লুড হবে, কোন কোন আইটেম যাবে না, সেই সম্বন্ধে লিখিত কোনো কিছু আছে কি না, এইটা জনমনে একটা প্রশ্ন কিন্তু হচ্ছে এবং এই প্রশ্নে কিন্তু জনগণ খুব প্রকটভাবে কিন্তু মানে প্রশ্নগুলো সামনে আসছে। সো এই ব্যাপারে আপনি যদি কিছু আলোকপাত করেন। মুশকিলটা হয়েছে কি, দেখেন, এক্সপোজারের মধ্যে সবচেয়ে খারাপ যে জায়গাটা আমি দেখতে পারি সেটা হলো যে আপনার লেটসে আমি 10 টাকা ইনভেস্টমেন্ট করেছি একটা ব্যাংক, মানলাম তার ক্যাপিটালের লেটসে 20% তার এক্সপোজার, রিজার্ভ অ্যান্ড ক্যাপিটাল মিলে। এখন দেখা যাচ্ছে এক্সপোজারটা যখন ক্যালকুলেশন করা হচ্ছে, আমি কিনলাম 10 টাকা দিয়ে, দ্যাট মিনস দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাই এক্সপোজার, কস্ট প্রাইস। কিন্তু এটা যখন 15 টাকায় হিট করে, তখন ওই 5 টাকা যেটা বাড়লো সেটাও কিন্তু আমার এক্সপোজার হয়ে যায়। আমি এটা কোন ভুতুরে ক্যালকুলেশন আমি জানি না। সো এই যে ক্যালকুলেশনটা, এই জায়গাটাকেও যদি শুধুমাত্র আমরা কারেকশান করি, তাইলে কিন্তু আপনার মান্থ এন্ডে অথবা উইকেন্ডে ব্যাঙ্কগুলোর যে বিক্রির চাপটা থাকে এটা কিন্তু কমবে এবং ইনভেস্টমেন্ট করার যে ক্যাপাসিটিটা সেটা কিন্তু বাড়বে। 2 হলো প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোতে যে ইনভেস্টমেন্ট থাকে সেটাও কিন্তু এখন ক্যাপিটাল মার্কেট এক্সপোজারে এখনও আছে। কেন? সেটা তো থাকার কথা না, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো তো আমার লিস্টেড কোম্পানি না। তাহলে সে কী করে, আমার কথাটা হলো ক্যাপিটাল মার্কেট এক্সপোজার। এখন কোশ্চেন ইজ যে সে তো মার্কেটেই নাই, ক্যাপিটাল মার্কেটেই নাই, সে তো লিস্টেডই না, তাহলে সে কী করে এটা মার্কেট আছে? তো এই জায়গাগুলো আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট বিজ্ঞ ইকোনমিস্টরাও আছেন, যথেষ্ট বিজ্ঞ লোকজনও আছেন, এটা একটু দেখা উচিত। কারণ এই জায়গাটা আমি স্পেশালি যে জায়গাটা বললাম যে প্রাইসটা যখন বেড়ে যাচ্ছে সেটাকেও আমি এক্সপোজারের মধ্যে ধরে নিয়ে এক্সপোজার ক্যালকুলেশন করছি, সেই জায়গাটা কিন্তু আপনার খারাপ। হ্যাঁ, একটা কথা এখানে থেকে যায় যেটা, সেটা হলো যখন ব্যাঙ্কগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে দিচ্ছে বাজারে, তখন সে কিন্তু মার্কেট ভ্যালু অথবা কস্ট ভ্যালু যে কোনো একটাতেই কিন্তু সে শেয়ারগুলোকে রিপোর্ট করতে পারে, তার ইনভেস্টমেন্টগুলোকে রিপোর্ট করতে পারে। তো এখন বেশিরভাগ সময় দেখা যায় যে সেখানে মার্কেট ভ্যালুতেই এটাকে রিপোর্ট করা হয়, তাহলে বলা হয় যে এত টাকা ইনভেস্টমেন্ট আছে, এত টাকা প্রফিট আছে। তো ওইটা তো আসলে ইনভেস্টমেন্ট নয়, তার এই ইনভেস্টমেন্ট হলো কস্ট প্রাইসটা। তো আমি যখন এক্সপোজারটা হিসাব করব তখন কিন্তু আমাকে অবশ্যই কস্ট প্রাইসটা ধরে হিসাব করা উচিত। এই জায়গাটাকে আমাদের এখন অ্যাড্রেস করতে হবে। আর দ্বিতীয়ত হলো যে প্রতি সপ্তাহে যখন রিপোর্টের কথা বলা হয় তখন দেখা যাচ্ছে কি জানেন, আমাদের ব্যাঙ্কগুলোরও কিন্তু একটু সমস্যা আছে। ব্যাঙ্কগুলোর কী সমস্যা? ব্যাঙ্কগুলো যদি ধরা হয় যে বাংলাদেশ ব্যাংক চালু কোথায়, যে ঠিক আছে তারা মান্থ এন্ডে গিয়ে তারা রিপোর্টটা নেবে, তারা মান্থ এন্ডে গিয়ে হুড়মুড় করে বিক্রি শুরু করে দিচ্ছে, অথবা সপ্তাহে এন্ডে গিয়ে হুড়মুড় করে বিক্রি শুরু করেছে। কিন্তু আমার আলটিমেট প্রফিটটা খাওয়ার দরকারটা কোথায়? আমি যদি সেখানে একটা শেয়ারকে যদি মনে করি যে এই মান্থের এন্ডে আমাকে বিক্রি করতে হবে, সেটা মান্থের 2 দিনের মাথায় আমি কেন বিক্রি করবো? সেটা যদি আমি আরেকটু আগে থেকে সতর্ক হই, তাহলে বাজারটার উপরে যে নেগেটিভ প্রভাবটা পড়ে সেটা কিন্তু এইভাবে পড়ে না। সেটা যদি আমাদের ব্যাংকিং সেক্টরটা একটু উপলব্ধি করে, রেগুলেশনের পাশাপাশি আমি শুধু রেগুলেটরকে দোষ দিলে তো হবে না, পাশাপাশি যদি এখানেও আমরা একটু সতর্ক হই তাইলেও কিন্তু এটা হবে না। তাহলে আমাদের যেরকম ব্যাংকিং সেক্টরকে যেরকম দায়িত্বশীল আচরণের ভূমিকায় আসতে হবে, সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের যে 2030 যে ভিশন আমরা চোখের সামনে আজকে দেখে আসছি, সেটাকে যদি সত্যিকার অর্থেই যদি আমরা পেতে চাই, আমি একটু আগেও বলার চেষ্টা করেছি যে সত্যিকার অর্থেই যদি আমরা পেতে চাই, তাহলে এই ক্যাপিটাল মার্কেটে সাপোর্ট করা ছাড়া কোনো, কারণ ইউএস মার্কেটটাও যদি আমরা দেখি তার 80% যে বিজনেস সেটা কিন্তু হচ্ছে আপনার ইকুইটি বেস বিজনেস। কিন্তু আমার এখানে কি হচ্ছে, ঠিক পুরো উল্টো। আবার আমি যদি ইউএস মার্কেটে দেখি, আমার 80% কন্ট্রোল করে ইনস্টিটিউশন,
এখানে আমার কিন্তু 70 থেকে 70% প্লাস কন্ট্রোল করে আপনার রিটেইলার। সো এই জায়গাগুলোকে যদি আমরা একটু কন্ট্রোল করি, অ্যাড্রেস করা যায়, তাইলে দেখবেন যে বাজারে কিন্তু একটা ভালো গতি কিন্তু চলে আসবে। এখন বারবার আজকে আমরা কেন বাংলাদেশ ব্যাংকের ভূমিকায় নিয়ে আসতেছি, বাংলাদেশ ব্যাংক কিন্তু মনিটারি মানি মার্কেট নিয়ে কিন্তু সে ডিল করছে, আর এদিকে বিএসসিসি ডিল করছে তার ক্যাপিটাল মার্কেট নিয়ে, ইকুইটি মার্কেট নিয়ে সে ডিল করছে। হুইচ ওয়ান ইজ বেটার? এই অ্যানালাইসিসটা করবে বেসিক্যালি ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা, কোম্পানির মালিকরা। কোনটা নিলে আমার জন্য ভালো, ইকুইটিতে গেলে ভালো না? আর সরকার কি করবে, কোন জায়গায় গেলে আমার জন্য পয়সা বেশি আসবে, আমার ট্যাক্সের পরিমাণ বাড়বে এবং ইকোনমির যে এক্সপেকটেশন সেটাকে আমি সাপোর্ট দিতে পারবো। তাহলে এই অ্যানালাইসিসটা আসলে সরকার এই বাজারকে নিয়ে করে কিনা, আমি সরকারের কথা বলছি না, মানে সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি তারা এটা করেন কিনা, ওনারা যদি সত্যিকার অর্থে এটা করে দেখেন এবং যদি অঙ্কটা করেন, তাহলে ডেফিনেটলি সরকারের খাতায় কিন্তু লাভ বেশি হলো আপনার ইকুইটি মার্কেটে। আর যদি ডেট বেজ ইকোনমি হয়, সেখানে কিন্তু সরকারের খাতায় লাভ যে খুব বেশি তা কিন্তু না। বিকজ একটা ব্যাংক কত টাকা ইনভেস্টমেন্ট করার পরে কত টাকা পায়, তার স্পেডটা কতটুকু এবং সেখানের উপরে সে কতটুকু ট্যাক্স দেয়, আমি যদি হিসাব করি। আবার ঠিক উল্টোভাবে যখন আমি একটা স্টক মার্কেটে কোম্পানিটাকে লিস্টেড করে দিচ্ছি এবং তাকে পেলে পুষে আমি ঠিকমতো রাখতে পারছি, ইভেন আমি তো সরকারের কাছে এটাও বলবো যে যদি সুযোগ থাকে, আমি আশা করছি যে এই বছর লিস্টেড কোম্পানি ট্যাক্স রেটটা আরও কমবে। কারণ এই গ্যাপটা যদি বাড়ানো না হয়, লোকজন কিন্তু ইন্টারেস্ট ফিল করবে না। কেন করবে না ইন্টারেস্ট ফিল? কারণ আমি যখন ইন্টারেস্টটাকে চার্জ করছি সেটা আমার ডিডাক্টিবল এক্সপেন্সেস, কিন্তু আমি যখন ডিভিডেন্ড দিচ্ছি সেটা আমার ডিডাক্টিবল এক্সপেন্সেস না, বাকিটার উপর আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। তো এই জায়গাটাকে যদি আমি ইকুয়াল করে ফেলার চেষ্টা করি প্রাইভেট লিমিটেডের সাথে অঙ্ক করে, তাহলে দেখবেন যে ট্যাক্স রেট কিন্তু 25% থাকবে না, এটা আরও নেমে যাবে, 20% চলে আসবে। সো এই জায়গাটা যদি আমরা এই সাপোর্টগুলো দিতে পারি, তাহলে দেখা যাবে যে মার্কেটে যেরকম ট্যাক্স, যদিও আমাদের মাননীয় অর্থমন্ত্রী কর্পোরেট রেট ট্যাক্স কমানোর চিন্তা করছে, এটা আমরা দেখেছি পত্রপত্রিকায় যে কর্পোরেট রেট উনি বলেছেন, কর্পোরেট ট্যাক্স রেটটা উনি কমানোর চেষ্টা করছেন, কিন্তু কর্পোরেট রেটের মধ্যে এই যে দুটো ডিফারেন্স আছে, এটার গ্যাপটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় প্রাইভেটের সাথে আপনার লিস্টেডের, তাহলে প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু আসতে চাবে ওই ট্যাক্স বেনিফিটের কারণে, উদ্বুদ্ধ হবে আসার কারণে, এবং ইকোনমিতে কিন্তু আপনার ট্যাক্সের কন্ট্রিবিউশন কিন্তু অনেক বেড়ে যাবে। আর এই যখনই ট্যাক্সের কন্ট্রিবিউশনটা বাড়বে, তখন কিন্তু দেশের ইকোনমিও কিন্তু ভাইব্রেন্ট হবে, আর 2030 রূপকল্পও কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে দেখতে পাবো। রাইট, সুন্দর বিশ্লেষণ। আনিস ভাই, আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি যে বাংলাদেশ ব্যাংকের এই যে একটা পুঁজি বাজারের সাথে সবসময় যেন মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের একটা দ্বন্দ্ব চলে, এই বিষয়টা আপনি দেখেন যে কস্ট প্রাইসে যে এক্সপোজার ক্যালকুলেশন করতে পারে, অ্যাকাউন্টিংয়ে সেই বিধানও আছে, আপনি মার্ক টু মার্কেটও করতে পারেন, কস্ট প্রাইসও আপনি করতে পারেন। তো সেখানে এই যে প্রেসার দিয়ে ব্যাংকসগুলোকে প্রেসার দিয়ে মান্থ এন্ডের কথা বললেন ফোরকান ভাই, বাট মান্থ এন্ডেই বা কেন প্রেসার তারা দিবে? যদি জিনিসটাকে একটা পলিসির মধ্যে নিয়ে আসা যায় যে ঠিক আছে তোমার কস্ট প্রাইসই ধরো, তাহলে তো আর, কারণ একটা ব্যাংক তো লং টার্মে ইনভেস্টমেন্ট করে, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করে, যে আমি আজকে যে কিনলাম 3 বছর পরে আমি ফসল কাটবো, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে যে আমি লং টার্মে না থেকে আমাকে শর্ট টার্মে এটা করতে হচ্ছে। তো পলিসিটা যদি বাংলাদেশ ব্যাংক নেয় যে আমি ঠিক আছে কস্ট প্রাইজেই তুমি ধরো, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, এবং লং টার্মে এই জিনিসটা ব্যাংকসগুলো শেয়ার ইনভেস্টমেন্ট ধরে রাখতে পারে। আমি একটা ফোন নিয়ে এই প্রশ্নের উত্তরটা নিয়ে আপনার কাছে যদি অ্যালাউ করেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লালিত স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন। জি বলেন। সেটা হচ্ছে যে এই গত জুনে আমাদের মার্কেটে একটা সার্কুলার আসলো যে কোম্পানির, লিস্টেড কোম্পানির স্পন্সর ডাইরেক্টরদের শেয়ারের ধারণ ক্ষমতার যে রেট ছিল সেটা ডেফিনিশন চেঞ্জ হলো। জি। যে কোম্পানির শুধুমাত্র ইনিশিয়াল উদ্যোক্তা যারা, তারাই কোম্পানির স্পন্সর ডাইরেক্টর, তাছাড়া কেউ আর স্পন্সর ডাইরেক্টর থাকবে না। এটা নাকি আমাদের ইন্টারন্যাশনাল লিস্টিং এর ল। তো এটার পরে আমরা মার্কেটে যেটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে কোম্পানির, মনে করেন যে আগে যখন কোম্পানির পাবলিকের শেয়ার সংখ্যা ছিল 10%, সেটা হঠাৎ করে হয়ে গেল 40%, এবং কোম্পানির এখন স্পন্সর ডাইরেক্টররা তাদের নামে থাকা হিউজ পরিমাণ শেয়ার তাদের ছেলে মেয়ে বউ এদেরকে গিফট ট্রান্সফার করে দিয়ে দিচ্ছে। তো এই শেয়ারগুলো তো যখন গিফট ট্রান্সফার করতেছে আমার অ্যাকাউন্ট থেকে আমার ছেলে মেয়ে বউর অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তখন তো ওটা হয়ে যাচ্ছে পাবলিক শেয়ার। তো আমি শেয়ার সেল করতে গেলে আমার লাস্ট বোর্ডের দিয়ে বা
লিস্টিং যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো মেইনটেইন করে আমাকে সেল করতে হতো। থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, প্রশ্নটা বুঝতে পেরেছি। আনিস ভাই যদি এই প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে তারপরে বলেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ওটা আমি খেয়ে হারিয়ে বলবো। বাংলাদেশ ব্যাংকের যে কথাটা আলোচনায় এসেছে, জিনিসটা হচ্ছে আমি এটাকে এইভাবেই অ্যান্সারটা দিতে চাই যে আমরা ওই একটু বেশি চুন দিয়ে পান খেতে গিয়ে মুখটা পুড়িয়ে ফেলছি। এখন আমরা দই দেখলেও মনে করি যে এখানে এটা চুন। বাংলাদেশ ব্যাংক 2008-9-10-এ যেভাবে তার মনিটর করার কথা ছিল তো করে নাই। ন্যাচারালি তখন বাজারে বাবল হয়ে যেভাবে আপনার ব্যাংকিং সেক্টর থেকে যে ইনভেস্টমেন্টটা আসার কথা ছিল অনেক বেশি ইনভেস্টমেন্ট এসে গেছে। এসে যাওয়ার পরে তো বাবল থেকে বাস্ট হয়েছে এবং তার পরিণতিতে দীর্ঘ 6টা বছর মার্কেটে আমরা কি সাফারিং আমরা করতেছি। এখন যখন তারা আবার এটাকে নিয়ন্ত্রণে নিতে গেছে, এত বেশি নিয়ন্ত্রণ এখন করতেছে যার জন্য আমরা মার্কেট এখন আর মার্কেট দাঁড়াতেই পারতেছিল না। এটা ওনাদেরকে বাংলাদেশ ব্যাংকে এটা বুঝতে হবে যে অবশ্যই আমার মনিটরিং ভালো করতেই হবে। মনিটরিং অ্যাক্সেস মনিটরিং খারাপ, মনিটরিং না করাটাও খারাপ। এটা একটা ব্যালেন্স মেনটেন করে আমাকে করতে হবে। তো এখন পুঁজিবাজার, ফোরকান যে কথাটা বলতে চাইল, পুঁজিবাজার এবং ডেপ্ট মার্কেট এই দুটার মধ্যে একটা সমন্বয় আমাদের হতে হবে। যে জিনিসটা হলো যে পুঁজিবাজারে আমি যখন বিনিয়োগটা করতেছি বা ওখান থেকে যখন ডিভিডেন্ডটা, যে কোম্পানিটা ডিভিডেন্ডটা পে আউট করতেছে, তখন যে ইন্টারেস্ট এলিমেন্টটা ডেপ্ট মার্কেটের জন্য ইন্টারেস্ট এলিমেন্টটা খরচ হিসাবে ট্রিট হচ্ছে, তার বটম লাইন প্রফিটটা ডাউন হচ্ছে, সেটার উপর সে ট্যাক্স দিচ্ছে। যখন আমি ডিভিডেন্ড বেস মানে পুঁজিবাজারে ইনভেস্টমেন্টটা আসতেছি, তখন কিন্তু এটা আর এই ইন্টারেস্ট এলিমেন্টটা তখন আর থাকতেছে না, তখন প্রফিটটা আমার বেশি হচ্ছে। বেশি হলে তখন আমার ট্যাক্স বার্ডেনটা অনেক বেশি হচ্ছে। এই জিনিসটা আসলে বুঝতে হবে সরকারকে এই জিনিসটা বোঝার পরে কিভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করা যায়, সেই অ্যাডজাস্টমেন্টটা করে তাকে এই লিস্টেড কোম্পানিতে যেগুলো লিস্টেড কোম্পানি আপনার মার্কেটে লিস্টেড হয়েছে তাদেরকে কিভাবে এডিশনাল একটা ফ্যাসিলিটিস দেওয়া যায় ট্যাক্সের মাধ্যমে, সেই জিনিসটা বিবেচনা করে আমার এটা করা উচিত। না হলে কিন্তু কেউ পুঁজিবাজারে আসতে ইন্টারেস্টেড হবে না, এই জিনিসটাকে নিতে হবে। এবার আসেন ভদ্রলোক যে প্রশ্নটা করলেন স্পন্সরশিপ, হ্যাঁ, আমি ওটাই চিন্তা করতেছি যে সত্যি আমরা আমাদের দেশের আইন কানুনগুলো যখন যিনারা আইন কানুনগুলো করার সময় জিনিসটা একটা চিন্তা করতে হবে। বাইরের কোনো থিওরি আমার দেশে ইমপ্লিমেন্ট করতে গেলে কি প্রবলেম হবে এটা আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার, রিসার্চ করা উচিত। কারণটা হচ্ছে আমি আমার ফার্মের কথাই বলতেছি। আমি আমার স্যারকে এক সময় বলেছিলাম, কারণ যে আপনি স্যার পুরো ইংল্যান্ডে গাড়ি ড্রাইভ করে ঘুরতে পারতেছেন, যেখানে ইচ্ছা সেখানেই আপনি ফুয়েলটা নিতে পারতেছেন, আবার পে করে দিচ্ছেন, কোনো কিছুই লাগতেছে না। কিন্তু আপনি বলেন তো বাংলাদেশে এসে ধানমন্ডির থেকে আপনি কোনোদিন গাড়িটা ড্রাইভ করে কি মতিঝিলে এসেছেন? উনি বললেন না। তাহলে স্যার আপনাকে বুঝতে হবে যে আপনার ইংল্যান্ডের থিওরি আমার দেশে প্রযোজ্য না। আমি দয়া করে এটা সবাইকে এই জিনিসটা অনুধাবন করার জন্য আমি অনুরোধ করতেছি যে আমাদের দেশে কোন আইনটা প্রযোজ্য, সব থিওরিটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে যাই এটা কিন্তু আমাদের দেশে ওয়ার্ক করবে না। এখন যে জিনিসটা উনি বললেন ওইটা অ্যান্সার দিতে গিয়ে এই উদাহরণটা আমি টেনে আনলাম। আপনি দেখেন এটা কিন্তু ওনারা বাইরে কিন্তু এটা চিন্তাও করে না যে আমি যদি স্পন্সর, যারা অরিজিনালি স্পন্সর তারাই শুধু স্পন্সর ডাইরেক্টর হিসেবে ট্রিট হবে। এখন আমাদের স্পন্সর সাহেবরা কী করতেছেন, ওনাদের শেয়ারগুলোকে ছেলে মেয়ে বউ বাচ্চা সবার নামে ওনারা দিয়ে দিচ্ছেন। তারা স্পন্সর থাকলো না থাকলে পরে তার এই শেয়ারটা নিয়ে সে ফ্রিলি মার্কেটে যখন দরকার হবে সে বিক্রি করবে। আবার যখন ডিভিডেন্ড পলিসিতে বা অন্য পলিসিতে সে বিজনেস খারাপ শো করে আবার সে বাই করে নেবে, নিয়ে আবার সে বিক্রি করবে। এটা কি দাঁড়ালো, সিচুয়েশনটা কি দাঁড়ালো?
সিচুয়েশনটা কি আমার মার্কেট ডেভেলপমেন্টের জন্য, আমার পুঁজিবাজার ভালোর জন্য কি এই থিওরিটা কাজে লাগবে? এটা তো অবশ্যই কাজে লাগবে না, কোনোদিন কাজে লাগবে না। এই জিনিসগুলো, এই পলিসিগুলো করার পূর্বে এই সমস্ত তার প্রস অ্যান্ড কয়েন্সগুলো চিন্তা করে আমাদের দেশের মেন্টালিটি, আমাদের দেশের মানুষের মেন্টালিটি কীরকম, এটাকে বিবেচনায় নিয়ে আমার মনে হয় এই আইনগুলো করা উচিত। এখন তো ব্যাংক কোম্পানি আইনও চেঞ্জ হচ্ছে, যে এখানে 2 জন পরিবারের ডাইরেক্টর থাকার কথা, এখন 4 জনের একটা প্রস্তাবনা আছে। আমি ফোরকান ভাই আপনার কাছে আসতে চাচ্ছি যে গভর্নেন্স ইস্যুতে এই যে ব্যাংকসগুলো, বাংলাদেশ ব্যাংক গত বছর আমরা দেখেছি যে 500 কোটির উপরে যে সকল ব্যাড লোনগুলো আছে ওনারা অ্যাপ্লাই করেছেন এবং সেটা রিস্ট্রাকচার করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। এখন দেখা যাচ্ছে যে সেই রিস্ট্রাকচার যে লোনগুলো ছিল সেইটার ইনস্টলমেন্ট পেমেন্ট হচ্ছে না। তো অন দ্য ফার্স্ট সাইড যেটা হলো যে সকল ব্যাংকস এই লোনগুলো দেন ওনারা পরীক্ষা নিরীক্ষা সঠিকভাবে যদি করে দিতেন, কারণ ওনাদের বোর্ড আছে, ওনাদের ইন্টারনাল অডিট আছে, ওনাদের বিভিন্ন ইন্টারনাল চেক অ্যান্ড ব্যালেন্সগুলো আছে, সেগুলো কি গভর্নেন্স লেভেলে কার্যকরী আছে? এটাকে যদি আমি অ্যাড্রেস করতে যাই, প্রথমে আমি যে জায়গাটা বলার চেষ্টা করব সেটা হলো যে আমার ইকোনমির সাইজের তুলনায় নাম্বার অফ ব্যাংকস আমার ব্যক্তিগত মতে অনেক বেশি। তো যদিও এই ব্যাংকগুলো বেশি হওয়ার কারণে ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছিয়েছে, এটা যেমন সত্যি, তার সাথে সাথে দেখতে হবে আসলে এই ব্যাংকগুলো কতটুকু ব্যাড কম্পিটিশনের মধ্য দিয়ে বাজারে তারা সাস্টেন করছে। এখন দেখেন নতুন যে ফার্স্ট জেনারেশন ব্যাংকগুলো, আমরা যদি এনবিএল এর কথা চিন্তা করি, আমরা যদি এবি ব্যাংকের কথা চিন্তা করি, দের ফার্স্ট জেনারেশন কমার্শিয়াল ব্যাংক, তারাও কিন্তু একটা স্টেজে কিন্তু কম্পিটিশনে টিকতে পারছে না। এখন যখন লোনগুলোকে প্রোভাইড করা হচ্ছে তখন কিন্তু একটা ব্যাড কম্পিটিশন, কারণ এমডি সাহেবের উপরে তার একটা টার্গেট দেওয়া হয় যে ভাই তুমি তোমার অ্যাসেট ক্রিয়েট করো, লাইবিলিটি পরে, তুমি অ্যাসেট ক্রিয়েট করো। যখনই এই অ্যাসেটটা ব্যাংকগুলো যত বেশি ক্রিয়েট করতে যায় বাই গিভিং লোন এবং তাকে মার্কেটে সাস্টেন করতে যায়, তখন কিন্তু বাজারে ঋণ নেয়ার মতো লোকের সংখ্যা এখন খুব একটা নাই। তাহলে কি হচ্ছে, যাদেরকে দিয়েছে তাদেরকে আবার দেওয়া হচ্ছে, যারা মার্কেটিং এর লোক থাকছে ব্যাংকের তেলের মাথায়, যারা মার্কেটিং এর লোক আছে আপনি দেখবেন তারা কিন্তু ডোর টু ডোর কিন্তু যাচ্ছে, ডোর টু ডোর গিয়ে কিন্তু তারা বলছে যে লোন নেন। এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো এনবিএফআই যেগুলো আছে সেগুলোর অবস্থা আরও খারাপ হয়ে গেছে, তারা আরও যাচ্ছে এবং কোনো সিকিউরিটি মেনটেন তেমন একটা খুব একটা করা হচ্ছে অ্যাপারেন্টলি। তাতে করে যেটা হচ্ছে, যে কথাটা আপনি বললেন যে দেখে দেওয়ার যে বিষয়টা, আমি যদি বলি যে একেবারে দেখে দিচ্ছে না তা নয়, কিন্তু তারা টিকে থাকার জন্য যে লড়াইটা করছে সেখানে কতটুকু ফাঁক আছে এই জায়গাটা কিন্তু দেখার ব্যাপার রয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আজকে যদি আমি রেগুলেশনের কোশ্চেনটা তুলি বা আজকের সোসাইটিতে যদি আমরা যখন বলবো যে বাজারে হন্য হয়ে গেছে, বাজার উচ্ছন্নে গেছে, ক্যাপিটাল মার্কেট ওই কোম্পানি সব লুটে নিয়ে গেছে, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, মানুষের পকেটের টাকা সব বিদেশে নিয়ে গেছে, সাথে সাথে কোশ্চেন চলে আসে তাহলে বাংলাদেশ ব্যাংক ওখানে কি করছে যেখান থেকে আমার আজকে এত লক্ষ কোটি টাকা নেগেটিভ হয়ে গেল? আমার যে টাকাগুলো যে হাওয়া হয়ে গেল, সেটা হোক ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাংক থেকে আর সেটা হোক আমার প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংক থেকে, দিস ইজ মাই মানি, হার্ড আর্ন মানি, আমি গভর্নমেন্টকে দিচ্ছি, সেই টাকা দিয়ে আবার কিন্তু সেটাকে সাবস্ক্রাইব করা হচ্ছে। এতে করে যেটা হচ্ছে সেটা হলো যে এই যে স্পেশালি যেসব ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোতেও আছে একই সিস্টেম, হয়তো কম্পারেটিভলি কম আছে, কিন্তু কোশ্চেন ইজ যে যখন এই জিনিসগুলো হচ্ছে তখন কিন্তু মানুষের ভিতরে ট্যাক্স দেওয়ার যে মানসিকতা তৈরি হচ্ছে সেটা কিন্তু নিবারণ হয়ে যাচ্ছে, এবং যে ট্যাক্সগুলো এখন কালেকশন করা হচ্ছে সেটা মানুষকে পিটে ট্যাক্স কালেকশন করা হচ্ছে। তাই এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদেরকে বের হতে হবে। রাইট, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। একেবারে শেষ মুহূর্ত, 1 মিনিটও নাই, আপনার পুঁজিবাজার সম্বন্ধে কোনো উপদেশ? পুঁজিবাজার সম্বন্ধে যদি আমাকে উপদেশ দিতে বলেন তাহলে প্রথমেই আমি যেটা বলতে চাইব যে যারা পুঁজিবাজারে বিনিয়োগ করবেন তার হার্ড আর্ন মানি সে বিনিয়োগ করবে। কোম্পানির অবস্থা, কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির ফিউচার প্রসপেক্ট সব কিছু বিবেচনা করেই সে বিনিয়োগ করবেন। আর একটা জিনিস হলো যে এই মার্কেট নিয়ে যারা নাড়াচাড়া করতেছেন তাদের প্রতি আমার অনুরোধ যে মার্কেটকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। মার্কেটে যদি আমরা ডেভেলপমেন্ট চাই, আমরা যদি একটা ভাইব্রেন্ট মার্কেট চাই, ইকোনমি যদি আমরা এক্সপানশন চাই, প্রাইভেট সেক্টর যদি আমি ডেভেলপ হোক এবং তার মাধ্যমে ইকোনমি ডেভেলপ এটা চাই,
তাহলে স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের সকলকে ফিরে আসতে হবে। তা না হলে আমরা ইকোনমিকে এগিয়ে নিতে পারবো না, পুঁজিবাজারকে আমরা উন্নয়নের গতিধারে আমরা আনতে পারবো না, হোঁচট খেতে থাকবে। হোঁচট খেতে থাকবে। জি, ধন্যবাদ আনিস ভাই, ধন্যবাদ ফোরকান ভাই, আপনাদের ব্যস্ত সময় থেকে একটু বের করে আমাদের জন্য আপনারা আসছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আগামীকাল আজকের চুম্বক পয়েন্টসগুলো আগামীকাল শেয়ার বিজে আপনারা দেখতে পারবেন। আমাদের আলোচনায় আজকে যেটা হয়েছে আগামীকাল সেটা শেয়ার বিজে দেখতে পারবেন। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। আগামী রোববার আবারও আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ পর্যন্ত এনটিভির সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।